Subscribe now. Click the bell icon to like, comment, and share. হ্যালো ভিউয়ার্স, আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি ল্যান্ড চ্যানেলে। আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প, উপন্যাস, সত্য ঘটনা, ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি। সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন। তো শুরু করছি ডার্সি কোটসের লেখা দি হাউস অফ শ্যাডোজ, যার বাংলা অনুদিত নাম ছায়াবাড়ি। আজ পর্ব 37। তখন কত রাত সোফি জানে না, যখন ও জেগে উঠল। সর্বাঙ্গে স্বামীর আদরের ছোঁয়া নিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেও জানে না। বিয়ের পর এই প্রথম আজ ওর বাসর রাত। দুজনেই আজ দুজনকে প্রাণ ভরে ছুঁয়ে দেখেছে। দুজনে দুজনকে পরস্পরের মধ্যে অনুভব করেছে। হৃদয়ের মধ্যে এই বিগত দুদিনে যে পরস্পরের প্রতি ফিলিংস জমা হয়েছিল, তা আজ পরস্পরের কাছে স্বতঃস্ফূর্তভাবে প্রকাশ পেয়েছে। সোফির মনে আছে, ঘুমিয়ে পড়ার আগে জোসেফ ওর গায়ের ওপর কম্বলটা আরো টেনে দিয়েছিল। ওর সর্বাঙ্গে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল জোসেফের সোহাগ হাত। সে এক অদ্ভুত রোমাঞ্চকর অনুভূতি। সোফি ভেবেছিল বোধহয় এক ঘুমেই রাত কাবার হয়ে যাবে, কিন্তু তা হলো না। যখন ঘুম ভাঙল, তখন জানলার বাইরে চোখ পড়তে দেখে তখনও বেশ রাত। জানলা দিয়ে হালকা নীল চাঁদের আলো এসে ঢুকেছে ঘরে। ঠান্ডা স্নিগ্ধ সেই আলোয় পুরো ঘরটাকে আলোকিত করে তুলেছে দিনের মতোই। পাশ ফিরতে একটু থতমত খেল সোফি। দেখলো জোসেফ ওর পাশে নেই। সোফি বিছানায় শুয়ে শুয়েই ঘরের এদিক ওদিক তাকালো। ফায়ার প্লেসে এখনো কাঠগুলো জ্বললেও ঘরের বাতাসে একটা শীতল ভাব টের পেল সোফি। গায়ের ওপর থেকে কম্বলটা টেনে সারা ঘরে চোখ বোলাতে বোলাতে উঠে বসল সে। না, জোসেফ ঘরের কোথাও নেই। সে একা, সম্পূর্ণ একা সে ঘরে। সঙ্গে সঙ্গে ফের সেই আতঙ্কের অনুভূতিটা ফিরে এলো ওর মধ্যে। আবারও একা হয়ে পড়ল। বিছানা থেকে একটা পা রাখলো সোফি মেঝের উপর। ওকে আদর করার সময় ওর পরনের গাউনটা খুলে নিয়ে জোসেফ এখানেই মেঝেতে কোথাও নামিয়ে রেখেছিল। নিচু হয়ে গাউনটা তুলে গায়ে পড়তে লাগলো সোফি। মনের মধ্যে এই জ্যান্ত মৃতদেহগুলোর সামনাসামনি হওয়ার সময় নানাভাবে ওর গায়ের পোশাক ধুলো আর মাটিতে মাখামাখি হয়ে যায়। এখনো সেই ধুলো মাটি লেগে রয়েছে ওর গাউনটায়। তবু জোসেফ এমন ভাবে ওর দিকে চেয়েছিল, এমন ভাবে ওকে সোহাগ করছিল, যেন ও এই পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় মহিলা। তো এখন প্রশ্ন হচ্ছে, জোসেফ গেল কোথায় হঠাৎ এই রাতে? কেনই বা গেল? গাউনটা মাথা দিয়ে গলিয়ে পায়ে গায়ে পড়ে নিল সোফি। ঘরের দেওয়াল ঘড়িটার সময় এখন রাত 3টে দেখাচ্ছে। ফায়ার প্লেসের আগুন বেশ ভালোই গনগনে হয়ে জ্বলছে। তার মানে সে যখন ঘুমিয়ে পড়েছিল, তখন জোসেফ হয়তো আরো নতুন কিছু কাঠ গুঁজে দিয়েছিল তাতে। আগুন আর চাঁদের আলো সোফির হঠাৎ বিছানায় একটা কিছুর উপর দৃষ্টি স্থির হয়ে গেল। দেখল জোসেফের মাথার বালিশের উপর কি একটা কাগজ 4 ভাঁজ করা অবস্থায় রাখা। কৌতূহলী সোফি ছুটে গিয়ে কাগজটা তুলে নিল। ফায়ার প্লেসের আগুনের সামনে বসে কাগজটা খুলে দেখল ভেতরে একটা চিঠি। জোসেফের হাতের লেখা এক নজরেই দেখে চিনে নিল সে। সোফি সকৌতূহলে চিঠিটা পড়তে লাগল। জোসেফ লিখেছে, সোফি আমার প্রিয়তমা, হয়তো মুখে এসব কথা তোমার সামনাসামনি বললে তুমি হয়তো আমায় যেতে দিতে না,
আমি এতদিন তোমার কাছ থেকে যা কিছু লুকিয়েছি তার জন্য আমি আগেই তোমার কাছে মাফ চেয়ে নিয়েছি, এবং আমাকে হয়তো আরো মাফ চাইতে হবে তোমার কাছে। তুমি বলেছ আমি এই যুদ্ধে আর একা নই। তুমি জানো না তোমার বলা এই কথাগুলোর মানে আমার কাছে কতটা তাৎপর্যপূর্ণ। তুমি যা ভাবছো তার চেয়েও অনেক বেশি তাৎপর্যপূর্ণ আমার কাছে। তুমি আমাকে আরো শক্তি দিয়েছো সোফি, কিন্তু দুঃখিত, এই লড়াইটা শুধু আমি একাই লড়ব। তোমার সঙ্গে নিতে পারছি না। তোমাকে আমি সম্পূর্ণ নিজের পছন্দে এই বাড়িতে এনেছিলাম, তারপর আমার জন্য তোমাকে এই অভিশপ্ত বাড়িতে কত দুর্ভোগ পোয়াতে হয়েছে তা আমি জানি। তাই আমি চাই না আমার জন্য তোমাকে আরো কোনো দুর্ভোগ পোয়াতে হোক, তোমার কোনো রকম কোনো ক্ষতি হোক, কোনো রকম শারীরিক বা মানসিক যন্ত্রণা পোয়াতে হোক আমি চাই না। এই যন্ত্রণা শুধু আমাদের বংশে, তাই আমি একাই এর সামনা করব। আমি এখন ওই গ্রিমলকের সঙ্গে লড়াই করতে যাচ্ছি। এই চিঠি যদি তোমার হাতে পড়ে তাহলে জানবে আমি আর নেই, ব্যর্থ হয়েছি আমি। সেই মুহূর্তেই নর্থউড ছেড়ে চলে যাবে তুমি। আমি জানি আমার মৃত্যু হলেই এই আর্জেন্টন বংশের সঙ্গে তোমার যাবতীয় সম্পর্ক আপনা থেকেই ছিন্ন হয়ে যাবে। দুটো উপায়ে এই চুক্তির অন্তর্ভুক্তি হওয়া যায়, প্রথমত আমার জন্ম, আর দ্বিতীয়ত আমার বিয়ে। আগেই বলেছি, ওই গ্রিমলক এই বংশের সন্তানদের শিকার বানাবার আগে সর্বপ্রথম শুধু তাদের স্ত্রীদের শিকার বানায়, যারা বাইরে থেকে বউ হয়ে এসেছে এই বাড়িতে। আমি বিশ্বাস করি যদি আমার মৃত্যু হয় তাহলে তোমার সঙ্গে আমার বৈবাহিক সম্পর্ক ছিন্ন হবার মাধ্যমে তুমি এই বংশের অভিশাপ থেকে মুক্ত হয়ে যাবে। আমার রাইটিং টেবিলের ওপর দেখবে একটা পার্স পড়ে রয়েছে, ওতে যা টাকা আছে তা দিয়ে তুমি অনায়াসে বাড়ি পৌঁছে যাবে। একবার নর্থউডের বাইরে চলে যেতে পারলেই তুমি একেবারে নিরাপদ। যদিও জানি গ্রিমলকের হৃৎপিণ্ড ভেদ করার কাজটা মোটেও সোজা নয়, তবু আমি যথেষ্ট তৈরি হয়েই যাচ্ছি ওর মোকাবিলা করতে। আমার মা যখন ওর সঙ্গে লড়াইয়ে নেমেছিলেন তখন তরবারি, বুলেট কোনো কিছুই বাদ রাখেননি, কিন্তু গ্রিমলককে ওসব কোনো কিছুই স্পর্শ করতে পারেনি। তাই বইয়ের মতটাকেই ঠিক বিশ্বাসযোগ্য মনে হয়নি আমার কাছে যে ওর হৃৎপিণ্ড ভেদ করতে পারলেই ও ধ্বংস হবে। কিন্তু তবু আমি চেষ্টা করতে যাচ্ছি। আমার প্রিয়তমা সোফি, তোমাকে আমি কতটা ভালোবাসি, কতটা গভীরভাবে আমি আজ তোমায় অনুভব করেছি নিজের মধ্যে, তা ভাষায় প্রকাশ করতে পারবো না। যতক্ষণ আমরা একসঙ্গে ছিলাম এত সুখ, এত আনন্দ জীবনে কখনো পাইনি আমি। কিন্তু আমার আফসোস, তোমার সঙ্গে আমি বেশিক্ষণ থাকতে পারলাম না। আমার জন্য শোক করো না সোফি, আমার ভাগ্যে যা ঘটবে সেটাই হবে। তুমি সুস্থভাবে সুন্দরভাবে বেঁচে থাকো, এটাই চাই আমি। তোমার জোসেফ। চিঠিটা পড়ে সোফি হতভম্ব হয়ে গেল। ওর হাত থেকে পড়ে গেল চিঠিটা। দু হাতে মুখ গুজে বসে রইল সে, এমনকি শ্বাস প্রশ্বাসও যেন বন্ধ হয়ে এলো। একটা মহাতঙ্ককে যেন আশপাশ থেকে ময়াল সাপের মতো ক্রমশ আষ্টে পিষ্টে বেঁধে ফেলতে লাগলো। জোসেফ যেতে পারে না, ও কিছুতেই এভাবে ওকে ফেলে চলে যেতে পারে না। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সোফি। জোসেফের রাইটিং টেবিলের কাছে এসে দেখলো একটা পার্স সত্যি সত্যি পড়ে আছে টেবিলের ওপর। পার্সটা হাতে নিয়ে সোফি টের পেল বেশ ভারী, বোঝাই যাচ্ছে ভেতরে প্রচুর টাকা আছে। না, ও এভাবে আমায় ফেলে চলে যেতে পারে না, মনে মনে টুকরে কেঁদে উঠে বলল সোফি। ফায়ারপ্লেসের কাছে পড়ে থাকা চিঠিটার দিকে ফের একবার তাকালো সোফি। জোসেফের পেশাদারি সুন্দর হস্তাক্ষর কি জীবন্ত দেখাচ্ছে। জোসেফ তার সততার প্রতিজ্ঞা রেখেছে, কিন্তু সোফিকে কিছু ভাবার বা করার অবকাশই দিল না সে।
শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই শেষ। পরবর্তী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি। আপনাদের আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট দিয়ে নিজেদের মতামত জানাবেন। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।